বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি ওয়াহিদা সুলতানা, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। তোমাদের আজকে আমি যে তৃতীয় অধ্যায় পড়াচ্ছিলাম, তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় পড়াচ্ছিলাম। তোমরা যারা আমার সঙ্গে ক্লাসে যুক্ত থাকো বা ক্লাসগুলো করো তারা জানো আমরা তৃতীয় অধ্যায়ের আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা পরে এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। এবং এই অধ্যায়টি শেষ হয়ে গেলে পারে আমরা সামনে তোমাদের যে ক্লাসের দিন আছে আগামী বৃহস্পতিবার, সেদিন তোমাদের একটি অনুশীলনের উপরে পুরা অনুশীলনের উপরে একটি পরীক্ষা হবে। পরীক্ষার কোশ্চিন আমি দিব, তোমরা সেই পরীক্ষাগুলো ঠিক মতো দিবে। আজকে যে আমরা তৃতীয় অধ্যায় পড়াচ্ছি, সমাজবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান। আজকে আমরা সেই ধারাবাহিকতায় ম্যাক্স ওয়েবার সম্পর্কে জানবো, সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সম্পর্কে জানবো। ম্যাক্স ওয়েবার একটা ছবি দেওয়া আছে, ছবিটি তোমরা দেখবে ভালো করে। প্রত্যেকটা বিজ্ঞানীদেরই একটি করে ছবি আমি দিয়েছি, যেন তোমরা সেটা দেখো এবং তাদের সম্পর্কে একটা ধারণা নিতে পারো। ম্যাক্স ওয়েবারের জন্ম 1864 সালের 21 এপ্রিল জার্মানির এডফুটে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় 1920 সালে 14 জুন জার্মানির মিউনিখ শহরে, জার্মানির বার্লিন শহরে। তার জন্ম হচ্ছে জার্মানির বার্লিন এরফুটে এবং তার মৃত্যু হচ্ছে জার্মানির মিউনিখ শহরে। তো আমরা যদি এখানে দেখব যে ম্যাক্স ওয়েবার ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ম্যাক্স ওয়েবার ছিলেন বিংশ শতাব্দীর পূর্বভাগের সমাজবিজ্ঞানীদের অন্যতম ধারক। ওয়েবার কখনো কখনো সর্বকালের শ্রেষ্ঠ সমাজতত্ত্ববিদ বলে কখনো কখনো ওয়েবারকে মনে করা হয়। সমাজতন্ত্রের এমন কোনো শাখা নেই যেখানে তার প্রভাব পড়েনি। তিনি প্রথম জীবনে তিনি অর্থনৈতিক অধ্যাপক হিসেবেই শিক্ষকতা শুরু করলেও পরবর্তীতে তিনি সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে জীবন অতিবাহিত করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে যেগুলো আছে সেখানে হচ্ছে দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম, ইকোনমি অ্যান্ড সোসাইটি, জেনারেল ইকোনমিক হিস্টোরি, দ্য রিলিজিয়ন অফ ইন্ডিয়া ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি এছাড়াও আরও নানা ধরনের গ্রন্থ রচনা করেছেন, যেখানে তিনি তার সমাজ চিন্তার যে বিষয়বস্তু বা সমাজকে তিনি যে চিন্তা করেছেন সমাজের বিভিন্ন আঙ্গিক থেকে, সে বিষয়গুলো ফুটে উঠেছে। তার সমাজ ব্যাখ্যার প্রথম কথাই হলো সামাজিক ক্রিয়া। আসলে তিনি সমাজবিজ্ঞানে যে কথাটা বলেছেন যে ওয়েবার সমাজবিজ্ঞানকে ক্রিয়ার বিজ্ঞান হিসেবেই দেখেছেন, সায়েন্স অফ অ্যাকশন, ক্রিয়ার বিজ্ঞান হিসেবেই তিনি দেখেছেন। এবং সামাজিক ক্রিয়া তার একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়, কনসেপ্ট। মূলত সমগ্র সমাজকেই তিনি ব্যাখ্যা করেছেন ক্রিয়া বা কাজের হিসাবে। তার মতে সামাজিক ক্রিয়া হলো সমাজবিজ্ঞানের মূল বিষয়বস্তু। তিনি সামাজিক ক্রিয়া বলতে মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ক্রিয়াকে বুঝিয়েছেন। এবং তিনি এই সামাজিক ক্রিয়ার কথা উল্লেখ করতে গিয়ে 3 ধরনের কর্মের কথা উল্লেখ করেন। একটি হলো ঐতিহ্যবাহী ক্রিয়া, একটি হলো যৌক্তিক ক্রিয়া এবং একটি আবেগ জাতীয় বা ভাবগত ক্রিয়া। সমাজবিজ্ঞানের একটি বিশেষ উদ্দেশ্যই হলো বস্তুনিষ্ঠভাবে মানব কর্মের ব্যাখ্যা ও বিশ্লেষণ করা। এখানে তিনি 3 ধরনের ক্রিয়ার কথা বলেছেন এবং তার যতগুলো তত্ত্ব বা যতগুলো মতবাদ আছে সবগুলো মতবাদই বা মোট কথা সমাজ বিশ্লেষণের তার প্রধান হাতিয়ার বা বিষয়বস্তুই হচ্ছে কাজ, কর্ম, ক্রিয়া। এটার ভিত্তিতেই তিনি সমগ্র সমাজের যাবতীয় বিষয়বস্তুগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। এখানে তিনি যে কথাটা বলছেন যে ঐতিহ্যগতভাবে যে ক্রিয়াটা সেটা হচ্ছে তার যৌক্তিক ক্রিয়া মূল্যবোধের সাথে জড়িত একটি বিষয়। অন্যদিকে ভাবগত ক্রিয়ার লক্ষ্য ও উদ্দেশ্য ব্যক্তির আবেগ দ্বারা নির্ধারিত হয়, আর ঐতিহ্যগত ক্রিয়ার লক্ষ্য উদ্দেশ্য উভয়ই সামাজিক প্রথা, প্রতিষ্ঠান, রাজনীতি, লোকাচার, লোকরীতি, প্রচলিত বিশ্বাস ইত্যাদি দ্বারা নির্ধারিত হয়ে থাকে।
তাহলে আমরা এখানে দেখছি যে তার তিনি যেটাকে যৌক্তিক ক্রিয়া বলেছেন সেটা তার মূল্যবোধের সাথে জড়িত একটি বিষয়। আর ভাবগত ক্রিয়াটা হচ্ছে তার ব্যক্তির আবেগের সঙ্গে জড়িত বিষয়। এবং ঐতিহ্যগত ক্রিয়া যেটা তার লক্ষ্যই হলো সমাজে যে বিভিন্ন লোকাচার, লোকরীতি, প্রথা, প্রতিষ্ঠান ইত্যাদি বিশ্বাস ইত্যাদিগুলো আছে সেই কাজগুলো। এভাবে তিনি সমাজের কাজকে ৩ ভাগে ভাগ করে দেখেছেন। এবার আসলে সমাজবিজ্ঞানকে ব্যাখ্যা করেছেন মূলত সামাজিক কর্মকাণ্ডের কার্যকারণ তত্ত্ব হিসেবে। তার মতে সমাজবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা সামাজিক কর্মকাণ্ডের অন্তর্নিহিত অর্থ ও তাৎপর্য উপলব্ধিতে সহায়তা করে এবং তার মাধ্যমে অর্থাৎ সামাজিক কর্মকাণ্ডের স্বাভাবিক গতি, প্রকৃতি ও অনুবর্তী আচরণের একটি গ্রহণযোগ্য বা যুক্তিগ্রাহ্য এবং বস্তুনিষ্ঠ ব্যাখ্যা প্রদানের চেষ্টা করে। তাহলে প্রথম কথাই হলো আমরা দেখেছি যে একজন বিজ্ঞানী একটা সমাজের একটি বিষয়কে গুরুত্ব দিয়ে সেটার উপর ভিত্তি করে সমাজের অন্যান্য বিষয়গুলোকে ব্যাখ্যা করেছেন। যেমন আমরা গত ক্লাসে যখন কার্ল মার্কস পড়েছি তখন আমরা জেনেছি যে কার্ল মার্কসের একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিষয় হচ্ছে তিনি সমাজকে শ্রেণী সংগ্রামের তত্ত্ব হিসেবে দেখেছেন এবং শ্রেণী সংগ্রাম বা শ্রেণীদ্বন্দ্ব এটাকে নিয়ে তিনি তার সমস্ত ব্যাখ্যার মধ্যে এই দুটি বিষয়কেই বেশি করে তুলে ধরেছেন। ঠিক সেভাবে ম্যাক্সওয়েবারও সমাজের যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে সমাজবিজ্ঞানকে একটি কার্যবলীর বিজ্ঞান হিসেবে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তার আরও একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে আদর্শ নমুনা। সমাজবিজ্ঞানের অধ্যয়নের পদ্ধতি হলো আদর্শ নমুনা তৈরি করা। কোনো সামাজিক প্রপঞ্চ বা ঐতিহাসিক সত্তার আদর্শ নমুনা তৈরি করতে হলে সেই সামাজিক প্রপঞ্চ বা সত্তার একটি সাধারণ মানসিক চিত্র তৈরি করতে হয়। এই মানসিক চিত্রের মধ্যে ওই প্রপঞ্চ বা সত্তার প্রধান বৈশিষ্ট্যগুলো মূর্ত হয়ে উঠবে। তিনি পুঁজিবাদ এবং আমলাতন্ত্রের আদর্শ নমুনা তৈরি করেছিলেন। আদর্শ নমুনা তৈরির মাধ্যমে সামাজিক বাস্তবতাকে অনুধাবন করার প্রচেষ্টা ওয়েবারের সমাজবিজ্ঞানের একটি মুখ্য প্রতিপাদ্য বিষয়। তিনি সমাজ পাঠে আদর্শ নমুনাকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। ওয়েবার সামাজিক ঘটনা আলোচনা করতে গিয়ে আদর্শ নমুনা প্রয়োগ করেছেন। তবে এই আদর্শ নমুনা সমাজে খুঁজে পাওয়া যাবে না, কেননা এটি গবেষকের মনে থাকে। আদর্শ নমুনা দ্বারা সামাজিক সমস্যা সহজেই বোধগম্য হয়ে ওঠে। আদর্শ নমুনা তৈরি করতে হলে কোনো ঘটনার অভ্যন্তরীণ বৈশিষ্ট্য ও যৌক্তিকতা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং সেক্ষেত্রে সমাজবিজ্ঞানীদের অন্তর্দৃষ্টি একান্ত প্রয়োজন। তার মতে সামাজিক কোনো ঘটনাকে ব্যাখ্যামূলক আলোচনা বা অনুসন্ধান করতে হলে প্রথমে সেই ঘটনার বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করতে হবে এবং একটি মানসিক রূপরেখা প্রণয়ন করতে হবে। এরপর দেখতে হবে এই মানসিক গঠনের সাথে বাস্তবতার কতটুকু মিল বা অমিল রয়েছে। তারপরে একটি উপসংহারে পৌঁছতে হবে। অর্থাৎ উনি বলেছেন যে সমাজের যে কোনো বিষয় ব্যাখ্যা করতে গেলে, বিশ্লেষণ করতে গেলে বা সমাজের যে কোনো বিষয়ে গবেষণা করতে গেলে তার আগে সেই বিষয়টি বিভিন্ন রকমের বৈশিষ্ট্য, আচরণ, বিভিন্ন রকমের দিক নির্দেশনা আমরা একটি আলাদা আদর্শ নমুনা তৈরির মাধ্যমে আগে আমাদের মনের ভিতরে এটাকে সাজিয়ে নিব। তারপরে আমরা ওই বিষয় সম্পর্কে গবেষণা করব বা আলোচনা করব। তাহলে এই কাজটা আমাদের কাছে অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে সে কাজটা আমরা শেষ করতে পারবো বলে তিনি মনে করেন। তার কাজের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো যে কোনো বিষয়ের একটি নমুনা তৈরি করা, যেটাকে বলা হচ্ছে আদর্শ নমুনা। তাছাড়া তিনি সামাজিক স্তরবিন্যাস সম্পর্কেও কিছু কথা বলেছেন। যেমন আমরা দেখেছি যে কার্ল মার্কসের সামাজিক স্তরবিন্যাস তত্ত্বটি হলো সমাজে সবসময় দুটি শ্রেণী বিদ্যমান। আর দেখা যাচ্ছে যে একটি শাসক শ্রেণী, একটি শোষিত শ্রেণী। কিন্তু ম্যাক্সওয়েবার বলছেন যে না, সমাজে তিনি স্তরবিন্যাসকে যেভাবে দেখেছেন সেটাকে আসলে বলা হচ্ছে যে তিনি সমাজকে ত্রিমাত্রিকভাবে লক্ষ্য করেছেন। অর্থাৎ সামাজিক স্তরবিন্যাসটা তিনি ৩ দিক থেকে লক্ষ্য করেছেন। একটি হলো যে সমাজের শ্রেণী, মর্যাদা এবং ক্ষমতা। এই ৩ ভাগে তিনি ভাগ করেছেন সামাজিক স্তরবিন্যাসের উপাদান। এখানে তার ওইবারের ধারণাকে আমরা ত্রিমাত্রিক ধারণা হিসেবে বলতে পারি। কারণ তিনি সমাজে বলেছেন যে সমাজে বিভিন্ন ধরনের শ্রেণী আছে, সেটা আমাদের হলো ক্ষমতা, মর্যাদা এবং বিভিন্ন শ্রেণীর মাধ্যমে হতে পারে। এরপরে আসছে কর্তৃত্ব। সমাজে ওয়েবারের মতে ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করেন ওয়েবার। ক্ষমতা এবং কর্তৃত্ব দুটি কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস, ক্ষমতা এবং কর্তৃত্ব, এবং তিনি ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে একটি পার্থক্য নির্দেশ করেন।
তার মধ্যে ক্ষমতা যখন সমাজে স্বীকৃত বৈধ হিসেবে বিবেচিত হয় তখনই তা কর্তৃত্বে পরিণত হয়। অর্থাৎ যখন ক্ষমতা তো বিভিন্ন রকমের আছে। হচ্ছে আইনগত আছে, বেআইনি আছে, নানান ধরনের ক্ষমতা আছে। পেশি শক্তির ক্ষমতা আছে, টাকার ক্ষমতা আছে, নানান রকমের ক্ষমতা আছে। কিন্তু সব ক্ষমতাই কিন্তু কর্তৃত্ব নয়। ক্ষমতা যখন বৈধ রূপ ধারণ করে তখন সেটাকে আমরা বলে থাকি কর্তৃত্ব। তার মানে বলা হচ্ছে ক্ষমতা অবৈধও হতে পারে, বৈধও হতে পারে। কিন্তু যখন ক্ষমতা বৈধ হবে তখনই সেটা হবে কর্তৃত্ব। এই কর্তৃত্বকেও ম্যাক্স ওয়েবার ৩ ভাগে ভাগ করে দেখিয়েছেন। একটি হচ্ছে ঐতিহ্যবাহী কর্তৃত্ব, একটা যৌক্তিক কর্তৃত্ব, ঐন্দ্রজালিক কর্তৃত্ব এবং ঐতিহ্যবাহী কর্তৃত্ব। তার মতে যৌক্তিক বা আইনগত কর্তৃত্বের ভিত্তি হলো মানবিক আইন। অন্য কথায় প্রতিষ্ঠিত আইনের কাঠামোর মধ্যে অবস্থিত সোপান ভিত্তিক ক্ষমতাকে এরূপ কর্তৃত্ব বলে। অর্থাৎ আমরা যে কর্তৃত্বগুলো আইনের মাধ্যমে পেয়ে থাকি, সমাজে প্রচলিত রাষ্ট্রে প্রচলিত নিয়ম অনুযায়ী পেয়ে থাকি, সেগুলোকে তিনি বলেছেন হচ্ছে যে যৌক্তিক কর্তৃত্ব। এ ধরনের কর্তৃত্ব আধুনিক এবং শিল্পায়িত সমাজের বৈশিষ্ট্য। অন্যদিকে ঐন্দ্রজালিক কর্তৃত্ব হলো সেই কর্তৃত্ব যা ব্যক্তির অসাধারণ গুণাবলী, আবেগ আপ্লুত মনোভঙ্গি, বীরত্ব ও স্মরণীয় চারিত্রিক দৃঢ়তার উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ দেখা যায় যে কিছু কিছু কর্তৃত্ব আছে যেটা আমরা সকলেই মেনে নিই, যেটার আকর্ষণে যে ব্যক্তির আকর্ষণে অসাধারণ গুণাবলীর কারণে আমরা তার কর্তৃত্ব মেনে নিই এবং তার কর্তৃত্বে আমরা কাজ করে থাকি। তাছাড়া আরেকটা আছে, ওয়েবার বলছেন আরেকটি জিনিস যেটা ওয়েবারের মতে এ ধরনের কর্তৃত্ব পাকশিল্প সমাজের বৈশিষ্ট্য বহন করে। আর ঐতিহ্যবাহী কর্তৃত্বের উৎসই হলো সনাতন নিয়ম, রীতিনীতি এবং পদ্ধতির প্রতি শ্রদ্ধাশীল মনোভাব। তাহলে পরে তিনি সামাজিক ক্রিয়াকেও ৩ ভাগে ভাগ করেছেন, কর্তৃত্বকেও ৩ ভাগে ভাগ করেছেন। এরপরে তার যে গুরুত্বপূর্ণ আরেকটি তত্ত্ব আছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র সম্পর্কে তার গুরুত্বপূর্ণ এবং তার সর্বাধিক গুরুত্বপূর্ণ বক্তব্যই হচ্ছে প্রত্যয়ই হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্রের প্রবক্তা হিসেবে ওয়েবারের পরিচিতি সর্বাধিক। ওয়েবার আমলাতন্ত্র সম্পর্কে তার এসেস ইন সোশিওলজি এবং দ্য থিওরি অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশন গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। ম্যাক্স ওয়েবার পুঁজিবাদের আদর্শ নমুনা তথা সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে আমলাতন্ত্র, কর্তৃত্ব, নেতৃত্ব ইত্যাদি সমাজতাত্ত্বিক প্রত্যয়ের আদর্শ নমুনাও তৈরি করেছিলেন। ওয়েবারের আমলাতন্ত্র বিশ্লেষণমূলক পুঁজিবাদের বিশ্লেষণের সাথে সম্পৃক্ত। তিনি মূলত পুঁজিবাদের আদর্শ নমুনা তথা সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে আমলাতন্ত্র প্রত্যয়ের আদর্শ নমুনা এবং সংজ্ঞা নির্ণয়ের প্রয়াস পেয়েছেন। অর্থাৎ তার আমলাতন্ত্রের অস্তিত্ব আধুনিক যৌক্তিক পুঁজিবাদেই খুঁজে পাওয়া সম্ভব। ওয়েবারের ভাষায় কর্তৃত্ব যখন রাজনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োগ করা হয় তখন তাকে বলা হয় আমলাতন্ত্র। তার মতে যৌক্তিক আমলাতন্ত্রের স্বীকৃতি বা প্রতিষ্ঠা যেমন ছিল আধুনিক পুঁজিবাদী গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠার অন্যতম প্রধান কারণ, তেমনি আমলাতন্ত্রের দায়িত্ববোধের নৈতিকতার মাধ্যমেই আধুনিক সমাজ ব্যবস্থা কার্যকর থাকে। এখন আমরা দেখছি যে একটি বিষয় পরে এসছে, দেখো, প্রোটেস্ট্যান্ট নৈতিকতা এবং পুঁজিবাদের বিকাশ। এই কথাটা এসেছে, আমরা এই কথাটা নিয়ে একটু আলোচনা করব। আসলে পুঁজিবাদের বিকাশ কিভাবে হয়েছিল এ বিষয়ে এক একজন সমাজবিজ্ঞানীর এক এক ধরনের মতবাদ আছে পুঁজিবাদ বিকাশের। সেই ক্ষেত্রে ম্যাক্স ওয়েবার একটা মতবাদ আছে, সেটাকে তিনি বলছেন যে প্রোটেস্ট্যান্ট নৈতিকতা এবং পুঁজিবাদের বিকাশ। একসময় আসলে ধর্মীয়ভাবেই সমাজ পরিচালিত হতো বা শাসিত হতো। সেখানে যে ক্যাথলিক ধর্মটা ছিল, তারা বিভিন্ন রকম নিজেদের হচ্ছে যে ধর্মীয় কাজকর্মে বা তারা হলো যে দেখা যেত যে তারা হচ্ছে যে বিভিন্নভাবে নিজেদের বিলাস ব্যসনে জীবনযাপন করেছে, ধর্ম চর্চা করেছে, তাই করেছে। সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে মানুষের তেমন সঞ্চয় সম্ভব ছিল না, পুঁজি জমানো সম্ভব ছিল না, বা বিনিয়োগ করাও সম্ভব ছিল না। কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে যে এই প্রোটেস্ট্যান্ট অর্থাৎ ক্যাথলিক ধর্ম থেকে বেরিয়ে এসে প্রোটেস্ট্যান্ট একটি ধর্ম রিফর্ম করে। সেখানকার যে আদর্শ বা মূল্যবোধগুলো বা সেখানকার যে নিয়ম নীতিগুলো ছিল সেগুলো অনেকটাই পুঁজিবাদ বিকাশে সহায়তা করেছে বলে ম্যাক্স ওয়েবার মনে করেন। সেজন্য বলা হয় ওয়েবারের পুঁজিবাদের বিকাশ তত্ত্বটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকাশ তত্ত্ব। তার প্রোটেস্ট্যান্ট নৈতিকতার ফলে পুঁজিবাদ বিকাশের তত্ত্বটি প্রোটেস্ট্যান্ট নৈতিকতা ও পুঁজিবাদের প্রেরণা শীর্ষক দুটি গ্রন্থের আকারে প্রথম প্রকাশিত হয়।
পরবর্তী তার দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম নামক গ্রন্থটি প্রকাশিত হলে তা ওয়েবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা হিসেবে স্বীকৃতি পায়। সমাজচিন্তার জগতে ওয়েবার যখন উদিত হন তখনও শিল্প সমাজ সম্পর্কে মানুষের বিস্ময় হ্রাস পায়নি। সে সময় কার্ল মার্কস অভিমত প্রকাশ করেন যে প্রোটেস্ট্যান্ট ধর্ম হলো পুঁজিবাদের ফসল। ওয়েবারের উদ্দেশ্য ছিল মার্কসের ধারণা কতটুকু সত্য তা পরীক্ষা করা, কিন্তু পরীক্ষা করতে গিয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্তে উপনীত হন। তিনি বলেন, শ্রেণীদ্বয়ের কারণে বা উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে ইউরোপীয় সমাজে পুঁজিবাদের বিকাশ ঘটেনি, বরং পুঁজিবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার অনেক পূর্বেই পুঁজিবাদী প্রেরণার সৃষ্টি হয়েছিল। তিনি পুঁজিবাদী প্রেরণার সৃষ্টি অর্থে প্রোটেস্ট্যান্ট নৈতিকতাকে বুঝিয়েছেন, যা মানুষের মনে সনাতন মূল্যবোধের পরিবর্তে নতুন মূল্যবোধের জন্ম দেয়। তার মতে এই নতুন মূল্যবোধ পুঁজিবাদী সমাজ বিকাশে মুখ্য ভূমিকা পালন করেছে। ওয়েবারের মতে মূলত আকৃষ্ট হয়েছিলেন প্রোটেস্ট্যান্ট ধর্মের নৈতিক বিধানের প্রতি। তার অভিমত অনুযায়ী প্রোটেস্ট্যান্ট ধর্মের মূলনীতির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা পুঁজিবাদ বিকাশে সহায়তা করেছিল। তিনি প্রোটেস্ট্যান্ট ধর্মের 4টি শাখার কথা উল্লেখ করে আদর্শ জাতিরূপ হিসেবে ক্যালভিনবাদকে গ্রহণ করেন। অন্য কথায়, তিনি ক্যালভিনবাদের নৈতিক বিশ্বাস ও আচরণ কিভাবে পুঁজিবাদের বিকাশে সাহায্য করেছিল তা দেখানোর চেষ্টা করেছেন। তার মতে ক্যালভিনবাদ ব্যক্তির পরিত্রাণ লাভের প্রচেষ্টাকে নৈতিক বাধ্যকতার মাধ্যমে যেমন নিয়ন্ত্রিত করেছে, তেমনি ব্যক্তিকে অর্থনৈতিক কার্যক্রমের দিকে কেন্দ্রীভূত করেছে। তিনি ক্যালভিনবাদের কিছু বৈশিষ্ট্য ও নীতিমালা এবং পাদ্রীদের উপদেশমালা বিশ্লেষণ করে পুঁজিবাদের সাথে তার সম্পর্ক তুলে ধরেছেন। বিশেষ করে ক্যালভিনের 3টি নীতিমালা যথা সময় মূল্যবান, কর্ম ঈশ্বর এবং অনাড়ম্বর জীবনযাপন এক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। ওয়েবারের মত অনুসারে এই নীতিমালা বিশ্লেষণ করে দেখা যায় যে কোনো ব্যক্তি যদি সময় নষ্ট না করে তবে সে কিছু না কিছু উৎপাদন করবে। এই উৎপাদনটা শুধু পরিমাণের জন্য নয়, বলা হচ্ছে উৎপাদনের কাজে ভুল ত্রুটিও থাকবে, ফলে উৎপাদনের গুণগত মান বৃদ্ধি পাবে। আবার যদি কোনো ব্যক্তি সম্পদ ভোগ না করে অনাড়ম্বর জীবনযাপন করে তবে পুঁজি সঞ্চয় হবে। ওয়েবার বলেন, প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুসারীরা এই নীতি অনুসরণ করায় পুঁজিবাদের বিকাশ ঘটেছে। পক্ষান্তরে ক্যাথলিকদের এই নীতি অনুসরণ না করায় সেখানে পুঁজিবাদের বিকাশ ঘটেনি। তাহলে এভাবেই ম্যাক্স ওয়েবার দেখিয়েছেন যে কিভাবে প্রোটেস্ট্যান্ট ধর্মীয় নৈতিকতা পুঁজিবাদ বিকাশে সহায়তা করেছিল, যেটি পুরনো ধর্ম হচ্ছে ক্যাথলিকদের মধ্যে সেটি দেখা যায়নি। এরপরে তিনি নগর সম্পর্কেও একটু ধারণা দিয়েছেন আমাদেরকে। উনি তাহলে দেখো সমাজের বিভিন্ন দিকের তিনি আলোচনা করেছেন। সমাজের আদর্শ নমুনা তৈরি করে সমাজের কাজগুলোকে তিনি ভাগ করেছেন। সমাজের কাজ করে স্তরবিন্যাস কীভাবে হবে সে বিষয়ে বলেছেন। সমাজের কর্তৃত্ব, আমলাতন্ত্র, পুঁজিবাদ বিকাশের ধরন এবং নগর সম্পর্কেও তার মতামত আছে। তিনি বলেছেন যে ওয়েবার পশ্চিমা বিশ্বে নগর উদ্ভবের প্রকৃতি বিশ্লেষণে আগ্রহী ছিলেন। তার মতে পশ্চিমা নগর সামন্ত ধারায় একটি বিকল্প সরবরাহ এবং এমন একটি অবস্থার সৃষ্টি করে যার মাধ্যমে আধুনিক পুঁজিবাদের উদ্ভব ঘটে। তিনি কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে নগরকে সংজ্ঞায়িত করেন, যেমন এটি অপেক্ষাকৃত কাছাকাছি বসবাসের আবাস, এটি অপেক্ষাকৃত বৃহৎ, এর মধ্যে বাজার বিদ্যমান এবং এর আংশিক রাজনৈতিক স্বায়ত্তশাসন বিদ্যমান ইত্যাদি। যদিও অনেক সমাজের অনেক আগে নগরেই এ ধরনের বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান, তথাপি পশ্চিমা নগরসমূহে ছিল যৌক্তিকভাবে সংগঠিত বাজার এবং রাজনৈতিক কাঠামো সহ অন্যান্য বিশেষ যৌক্তিক বৈশিষ্ট্য। ওয়েবার মূলত অন্যান্য সমাজের দিকেও দৃষ্টিপাত করেছেন এটা বোঝার জন্য যে কেন সেখানে যৌক্তিক ধরনের নগর গড়ে ওঠেনি। এ বিষয়ে তার বক্তব্য ছিল, চীনের ঐতিহ্যবাহী সম্প্রদায় এবং ভারতের জাতিবর্ণ ব্যবস্থা যৌক্তিক নগর উদ্ভবে বাধা সৃষ্টি করেছিল, কিন্তু পশ্চিমা বিশ্বে অসংখ্য যৌক্তিক শক্তিসমূহ আধুনিক নগর গড়ে তোলার ক্ষেত্রে একত্রিত হয়েছিল। এখন যতই আমরা বলছি যে সমস্ত সমাজবিজ্ঞানীদের কিছু উল্লেখযোগ্য মতবাদ আছে বা সমাজ সম্পর্কে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আছে, এই প্রত্যেকের চিন্তাভাবনা গুলোই কিন্তু একত্রিত হয়ে আজকে সমাজবিজ্ঞান একটি পরিপূর্ণ বিজ্ঞান হিসেবে দাঁড়াতে পেরেছে। কারো চিন্তাকে, কারো থটগুলোকে আমরা ছোট করে দেখতে পারি না বা খাটো করে দেখতে পারি না। প্রত্যেকটা জায়গা থেকেই আমরা কিছু কিছু করে সমৃদ্ধ হয়েছি এবং সমাজবিজ্ঞান আজকে একটি শক্ত খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। তারপরেও প্রত্যেকটা কাজেরই কিন্তু সমালোচনা থাকে, শুধু বিজ্ঞানীদের না, যে কোনো মানুষের কাজেরই একটি সমালোচনা থাকে। কেউ পজিটিভভাবে গ্রহণ করতে পারে কোনো কাজ, কেউ এটার বিভিন্ন দুর্বল দিক বের করতে পারে, এটা স্বাভাবিক। এবং এখান থেকে কিন্তু আমরা আরো বেশি
যখনই কিছু দুর্বলতা আমরা খুঁজে পাবো সেখান থেকে আরো বেশি সমৃদ্ধ হওয়ার চেষ্টা করবো। এভাবেই আসলে সবকিছু এগিয়ে যাচ্ছে। তো এবারের উপরেও জ্ঞানতাত্ত্বিক এবং পদ্ধতিগত সমালোচনার মাত্রা ব্যাপক। তাছাড়া পুঁজিবাদ বিকাশে প্রোটেস্ট্যান্ট নৈতিকতার অবদানও নানা সমালোচনার মুখোমুখি হয়েছে। তার আমলাতন্ত্রকেও তিনি অতি আনুষ্ঠানিকতার বেড়াজালে আবদ্ধ করে যন্ত্রে পরিণত করেছেন বলে দাবি করা হয়। তথাপি এই কথা অনস্বীকার্য যে ওয়েবার সমাজবিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে গবেষণা ও বহু গ্রন্থ রচনা করে সমাজবিজ্ঞানকে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছেন। আমাদের এ পর্যন্ত আমাদের আজকের অধ্যায়ের ৩য় অধ্যায়ের লাস্ট ক্লাস ছিল আমাদের। ক্লাস শেষ হয়ে গেল। আগামী দিন তোমাদের আ পুরা ৩য় অধ্যায়ের উপরে একটি হচ্ছে যে টিউটোরিয়াল পরীক্ষা হবে। সে পরীক্ষায় সকলেই অংশগ্রহণ করবে। আশা করছি সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। সকলকে ধন্যবাদ।